প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অধ্যায় 4 অর্থাৎ কাজ, শক্তি, ক্ষমতা অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো প্রথম ক্লাসে আমরা মূলত কাজ সম্পর্কে জেনেছিলাম। তা আজকে শুরুতেই দেখি ক্ষমতা কি জিনিস। ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে কাজ করার হার, অন্য কথায় কাজ করার দ্রুততা। তুমি কত দ্রুত কাজ করতে পারো সেটাই হচ্ছে তোমার ক্ষমতা। যে লোক একই কাজ যত দ্রুত করতে পারবে আমরা বলবো তার ক্ষমতা তত বেশি, এবং যে লোক ওই কাজটাই যত আস্তে করবে তার ক্ষমতা কিন্তু তত কম। তাহলে ক্ষমতা হচ্ছে কাজ করার হার। দ্যাট ইজ, আমরা সংজ্ঞাটা কিভাবে বলবো? কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলা হয়। তাহলে কাজ করার হার মানে কিন্তু একক সময়ে কি পরিমাণ কাজ করব সেটাই। এখন যদি টি সময়ে সম্পাদিত কাজের মান ডাব্লিউ হয়, তাহলে একক সময়ে সম্পাদিত কাজের মান কত? ডাব্লিউ বাই টি। তাহলে এটাই হচ্ছে ক্ষমতার মান। তাহলে ক্ষমতাকে আমরা প্রকাশ করি পি দিয়ে, ক্ষমতা পাওয়ার, সো এটাকে পি দিয়ে লেখা হয়। তাহলে ক্ষমতা পি সমান হলো ডাব্লিউ ডিভাইডেড বাই টি। এখন ক্ষমতার একক কি? ক্ষমতার একক হচ্ছে কাজের একক ডিভাইডেড বাই সময়ের একক। কাজের একক হলো জুল আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে ক্ষমতার একক দাঁড়ালো জুল পার সেকেন্ড, জেএস ইনভার্স 1। এবং এই জুল পার সেকেন্ডকেই বলা হয় ওয়াট, এবং এটাকে প্রকাশ করা হয় ডাব্লিউ দিয়ে। তাহলে 1 ওয়াট মানেই হলো 1 জুল পার সেকেন্ড। দ্যাট ইজ, এক সেকেন্ডে কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা বস্তু যদি 1 জুল কাজ সম্পন্ন করে, তবে ওই ব্যক্তি বা বস্তুর ক্ষমতাকে আমরা বলবো 1 ওয়াট। তাহলে 1 ওয়াটের সংজ্ঞাটা কি দাঁড়ায়? কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা বস্তু 1 সেকেন্ডে 1 জুল কাজ সম্পন্ন করলে তার ক্ষমতাকে 1 ওয়াট বলা হয়। তাহলে যদি আমরা বলি যে 100 ওয়াট ক্ষমতা বলতে আমরা কি বুঝবো? 100 ওয়াট, যেটাকে আমরা লিখতে পারি 100 জুল পার সেকেন্ড। তার মানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ কাজ হলো? 100 জুল। অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি কাজ সম্পাদনকারী বস্তু বা ব্যক্তি 100 জুল কাজ সম্পন্ন করতে পারে, তখন তার ক্ষমতার মান হবে 100 ওয়াট। আবার তুমি এভাবে বলতে পারো, প্রতি সেকেন্ডে 100 জুল মানে 2 সেকেন্ডে 200 জুল, 5 সেকেন্ডে 500 জুল। বা যদি বলো যে একটা লোক যদি 10 সেকেন্ডে 1000 জুল কাজ করতে সক্ষম হয়, বা 10 সেকেন্ডে 1000 জুল শক্তি ব্যয় করে, তবে তার ক্ষমতা হবে কিন্তু 100 ওয়াট। আবার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বা মোটর বা পাম্প, এদের ক্ষেত্রে ক্ষমতা প্রকাশ করার জন্য ক্ষমতার একক অর্থাৎ ওয়াটের বিভিন্ন ধরনের গুণিতক আমরা ব্যবহার করে থাকি, যেমন কিলোওয়াট, মেগাওয়াট ইত্যাদি। এখানে কিলোওয়াট মানে কিলোওয়াট, কিলো মানে তো 1000 অর্থাৎ 10 কিউব। তাহলে কিলোওয়াট হচ্ছে 10 কিউব ওয়াট। মেগাওয়াট, মেগা মানে 10 লক্ষ অর্থাৎ 10 টু দি পাওয়ার 6। তাহলে মেগাওয়াট মানে হলো 10 টু দি পাওয়ার 6 ওয়াট। যেমন আমরা যদি বলি যে কোনো বৈদ্যুতিক স্টেশনের ক্ষমতা 200 মেগাওয়াট, 200 মেগাওয়াট, এর অর্থ কি? কোনো বৈদ্যুতিক স্টেশনের ক্ষমতা 200 মেগাওয়াট মানে হলো ওই বৈদ্যুতিক স্টেশনটা প্রতি সেকেন্ডে 200 মেগাজুল শক্তি উৎপাদন করতে পারে। 200 মেগাজুল মানে 200 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, এই পরিমাণ শক্তি উৎপাদন করতে পারে বা এই পরিমাণ কাজ করতে সক্ষম। আবার অনেক ক্ষেত্রেই ক্ষমতার একক হিসেবে আরেকটা একক বহুল প্রচলিত, বিশেষ করে বিভিন্ন পাম্প বা মোটর বা এই ধরনের মেশিনারির ক্ষেত্রে, যেমন হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ার প্রকাশ করা হয় এইচপি লিখে। 1 হর্স পাওয়ার মানেই হলো 746 ওয়াট। এটাই হলো হর্স পাওয়ারের সাথে ওয়াটের সম্পর্ক। সাধারণত এই হর্স পাওয়ার এককটা বিভিন্ন ধরনের মেশিনারি যেমন মোটর, পাম্প এগুলোর ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। এবার দেখো ক্ষমতার মাত্রা। তো যেহেতু আমরা জানি যে ক্ষমতা পি মানে হলো ডাব্লিউ বাই টি অর্থাৎ কাজ বাই সময়, তাহলে ক্ষমতার মাত্রা হবে কাজের মাত্রা ডিভাইডেড বাই সময়ের মাত্রা। তাহলে ক্ষমতার মাত্রা কি লেখা যাবে? আমরা জানি কাজের মাত্রা হলো ml স্কয়ার টি ইনভার্স 2
আর সময়ের মাত্রা হচ্ছে টি, তাহলে টি ইনভার্স 2 কে যদি আমরা টি দ্বারা ভাগ করি, ভাগফলটা কি দাঁড়ায়? টি ইনভার্স 3, টি ইনভার্স 3, দ্যাট ইজ ক্ষমতার মাত্রা দাঁড়ালো ml স্কয়ার টি ইনভার্স 3। এখন দেখো শক্তি কি জিনিস। শক্তি বা এনার্জি, কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার সামর্থ্যই হচ্ছে তার শক্তি। অর্থাৎ শক্তি হলো কোনো লোকের বা কোনো বস্তুর বা কোনো যন্ত্রর কাজ করার সামর্থ্য, দ্যাট ইজ অ্যাবিলিটি। সে কতটুকু কাজ করতে সামর্থ্য রাখে সেটাই কিন্তু তার শক্তির পরিমাপ। অর্থাৎ অন্য কথায় বলতে পারি, একটা বস্তু বা কোনো ব্যক্তি মোট কি পরিমাণ কাজ করতে সক্ষম সেটাই হচ্ছে তার শক্তির পরিমাপ। যেহেতু মোট কাজের পরিমাপটাই শক্তি, এই কারণে শক্তির একক এবং কাজের একক কিন্তু একই, এবং শক্তির মাত্রা আর কাজের মাত্রাও কিন্তু একই হবে। তাহলে শক্তির একক হচ্ছে কাজের একক অর্থাৎ জুল, এবং শক্তির মাত্রাও হলো কাজের মাত্রা অর্থাৎ ml স্কয়ার টি ইনভার্স 2। অনেকে শক্তি এবং ক্ষমতাকে এক করে ফেলতে পারো, যে অনেক সময় হয়তো আমরা বলি যে লোকটার অনেক শক্তি, হয়তো এই জিনিসটা দ্বারাই বুঝিয়ে থাকি যে লোকটার অনেক ক্ষমতা। কিন্তু শক্তি আর ক্ষমতা কিন্তু এক নয়, দুটোর মধ্যে কিন্তু একটা ক্লিয়ার ডিফারেন্স আছে। সেটা কেমন? খেয়াল করো, ক্ষমতার সংজ্ঞা যখন আমরা আলোচনা করেছিলাম, ক্ষমতা কি ছিল? ক্ষমতা হলো কাজ করার দ্রুততা। তুমি কত দ্রুত কাজ করতে পারবা সেটাই কিন্তু তোমার ক্ষমতার পরিমাপ। তুমি যত দ্রুত কাজ করতে পারবা তোমার ক্ষমতা তত বেশি, এবং যত আস্তে কাজ করবা তত কিন্তু তোমার ক্ষমতা কম। অপরদিকে শক্তি কিন্তু কাজ করার দ্রুততা না, দ্যাট ইজ এই ক্ষেত্রে আমরা কিন্তু সময়ের ব্যাপারটা কখনো বিবেচনা করব না, বরং তোমার কাজ করার সামর্থ্য যত বেশি, সময় যেটাই লাগুক, তোমার কাজ করার সামর্থ্য যদি বেশি থাকে তাহলে বলবো যে তোমার শক্তি বেশি, এবং কাজ করার অ্যাবিলিটি যদি কম থাকে তাহলে আমরা কি বলবো? যে তোমার শক্তি কম। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে শক্তি এবং ক্ষমতার এই পার্থক্য আমি একটু ক্লিয়ার করে দেই। ধরে নাও দুইজন বালক রহিম এবং করিম। এখন দেখা গেল যে রহিম এবং করিম দুইজন দৌড় প্রতিযোগিতায় লিপ্ত হলো, এবং আমরা দেখলাম 10 সেকেন্ডে রহিম 500 জুলের সমপরিমাণ গতিশক্তি ব্যয় করে, অর্থাৎ দৌড়িয়ে সে ক্লান্ত হয়ে যায়। অর্থাৎ রহিমের কাজ করার সামর্থ্য কত? 500 জুল। আর এই কাজটা সে কতক্ষণে করলো? 10 সেকেন্ডে। অপরদিকে করিম ধরে নাও যে 20 সেকেন্ড পর্যন্ত দৌড়ায়, 20 সেকেন্ডে 800 জুল দৌড়িয়ে তারপরে করিম কি হয়ে গেল? ক্লান্ত হয়ে গেল। অর্থাৎ করিমের কাজ করার সামর্থ্য হলো 800 জুল, আর এই পরিমাণ কাজ সে করতে পারে কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। তাহলে এখন এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? যে কার কাজ করার সামর্থ্য বেশি, করিমের নাকি রহিমের? তো আমরা দেখতেছি যে রহিম 500 জুল পর্যন্ত কাজ করতে সমর্থ, আর করিম সেখানে 800 জুল পর্যন্ত কাজ করতে সমর্থ। দ্যাট ইজ কাজ করার সামর্থ্য কার বেশি? অবশ্যই করিমের। তাহলে আমাদের এই এক্সাম্পলে করিমের শক্তি কিন্তু বেশি। এখন দেখো ক্ষমতা কার বেশি? রহিম 500 জুল কাজ করেছে 10 সেকেন্ডে, দ্যাট ইজ সে প্রতি সেকেন্ডে কাজ করলো কত জুল? 50 জুল। তা আমরা জানি যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটাই কিন্তু ক্ষমতা। তাহলে এই ক্ষেত্রে দেখো 10 সেকেন্ডে 500 জুল কাজ সম্পন্ন হওয়ায় প্রতি সেকেন্ডে কাজ হয়েছে 50 জুল, দ্যাট ইজ রহিমের ক্ষমতা কিন্তু 50 ওয়াট। অপরদিকে করিম 800 জুল কাজ করেছে 20 সেকেন্ডে, যে কারণে 20 সেকেন্ডে 800 জুল কাজ করায় তার ক্ষমতা হবে 800/20, দ্যাট ইজ কত? 40 ওয়াট। তাহলে করিমের ক্ষমতা দাঁড়ালো 40 ওয়াট। তাহলে দেখো ক্ষমতা কার বেশি? ক্ষমতা কিন্তু রহিমের বেশি। তাহলে এক্সাম্পল আমরা কি দেখলাম? করিমের শক্তি বেশি কিন্তু রহিমের ক্ষমতা বেশি। অর্থাৎ শক্তি বেশি হলেই ক্ষমতা বেশি হবে, সেটা কিন্তু নাও হতে পারে। শক্তির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে শক্তির রূপভেদ আছে, এবং তুমি চাইলে এক প্রকার শক্তিকে আরেক প্রকার শক্তিতে রূপান্তর করতে পারো। আসলে আমরা বাস্তব জীবনে যে বিভিন্ন ধরনের কাজকর্ম করি সেগুলো কিন্তু আসলে এই শক্তি রূপান্তর প্রক্রিয়াতেই করে থাকি।
আমরা এক প্রকার শক্তিকে বিভিন্নভাবে আরেক প্রকার শক্তিতে পরিণত করি এবং এই রূপান্তরিত শক্তি কিন্তু আমরা বাস্তব জীবনে বিভিন্ন কাজে লাগাই। যেমন ধরো আমরা লাইটের ক্ষেত্রে কি দেখতেছি, এই ক্ষেত্রে কিন্তু আমরা বিদ্যুৎ শক্তি দ্যাট ইজ তড়িৎ শক্তি দেই এবং আউটপুট হিসেবে কিন্তু আমরা আলোক শক্তি পাই। আবার ফ্যানের ক্ষেত্রে আমরা কি দেখি, এই ক্ষেত্রে কিন্তু আমরা বিদ্যুৎ শক্তি ইনপুট হিসেবে দিচ্ছি, বাট আউটপুট হিসেবে কিন্তু আমরা যান্ত্রিক শক্তি দ্যাট ইজ ফ্যানের গতি শক্তিটা আমরা পাচ্ছি। এভাবেই আমরা বাস্তব জীবনে শক্তি রূপান্তর কাজে লাগিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি। এখন শক্তির মোট রূপ কয়টা? শক্তির মোট 9টা রূপভেদ আছে। এই হচ্ছে 9টা রূপভেদের নাম। যেমন এগুলো কি, সৌরশক্তি, এটাই কিন্তু আসলে এই সকল শক্তির মূল উৎস। এই সৌরশক্তি থেকেই কিন্তু বাদ বাকি সকল শক্তির উদ্ভব ঘটেছে। এছাড়া আছে যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি এবং নিউক্লিয় বা পারমাণবিক শক্তি। এই 9 প্রকার শক্তির মধ্যে আমরা মূলত যান্ত্রিক শক্তি নিয়ে কাজকর্ম করব। তো এই যান্ত্রিক শক্তি কাকে বলে? যান্ত্রিক শক্তি হচ্ছে কোনো বস্তু বা ব্যক্তি তার আকৃতির কারণে অথবা অবস্থানের কারণে অথবা তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে, সেটাই হচ্ছে ওই ব্যক্তি বা বস্তুর যান্ত্রিক শক্তি। অর্থাৎ যান্ত্রিক শক্তি মূলত 3 ভাবে অর্জিত হতে পারে। কি কি? অবস্থানগত কারণ, আকৃতিগত কারণ এবং গতির কারণ। নরমালি এর উপর ভিত্তি করে আমরা এই যান্ত্রিক শক্তিকে 2 প্রকারে ভাগ করে থাকি। গতির কারণে আমরা যে যান্ত্রিক শক্তি পাই সেটাকে আমরা বলি গতিশক্তি, আর আকৃতি বা অবস্থানগত কারণে যে যান্ত্রিক শক্তি পাই তার নামই হলো স্থিতিশক্তি বা বিভব শক্তি। অর্থাৎ যান্ত্রিক শক্তি 2 প্রকার। কি কি? গতিশক্তি এবং স্থিতিশক্তি বা বিভব শক্তি। প্রথমে আমরা দেখি গতিশক্তি কি জিনিস। গতিশক্তি কি? কোনো বস্তু বা ব্যক্তি তার গতির কারণেও কিন্তু কাজ করার একটা সামর্থ্য অর্জন করে। কিরকম? যেমন দেখা গেল যে তোমরা 2 জন বন্ধু পাশাপাশি দাঁড়িয়ে আছো, ঘেঁষাঘেঁষি করে আর কি। তো প্রথম বন্ধু কি করলা, দাঁড়ানো অবস্থায় দ্বিতীয় বন্ধুকে একটা সজোরে ধাক্কা দিলা। তাহলে এই ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় বন্ধুটা খুব বেশি ব্যথা পাবে না। কিন্তু দেখা গেল যে 2 জন বন্ধু প্রায় 100 মিটার দূরে দাঁড়িয়ে আছে। এই ক্ষেত্রে প্রথম বন্ধু স্প্রিন্টের গতিতে দ্বিতীয় বন্ধুকে একটা সজোরে ধাক্কা দিল। এই ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় বন্ধু যথেষ্ট ব্যথা পাবে এবং আঘাত পাবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো, এই যে প্রথম বন্ধু দ্বিতীয় ক্ষেত্রে বেশি কাজ করতে পারলো কেন? সেটা কিন্তু তার গতির কারণে। এই গতির কারণে লোকটা যে কাজ করার সামর্থ্য অর্জন করলো, সেটাই কিন্তু তার গতিশক্তি। তাহলে কি বলা যায়? কোনো বস্তু তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বলি। গতিশক্তি বের করার সূত্র কি? m ভরের কোন বস্তুর বেগ যদি v হয়, তাহলে গতিশক্তি বের করার সূত্র হচ্ছে E = ½ mv²। গতিশক্তি কাইনেটিক এনার্জি, এজন্য এটাকে সংক্ষেপে E কে দিয়ে নরমালি লেখা হয়। অনেক সময় কি দিয়েও লেখা যায়, তোমরা এভাবে লিখতে পারো যে T = ½ mv²। এখন দেখো গতিশক্তি বের করার যে সূত্র দ্যাট ইজ T বা E কে সমান ½ mv², এটা কিভাবে আসলো? ধরে নাও m ভরের একটা বস্তুর উপর আমরা F পরিমাণ বল প্রয়োগ করেছি। বস্তুটা শুরুতে স্থির ছিল, তাহলে তার আদিবেগ u হলো 0। F পরিমাণ বল প্রয়োগ করার কারণে বস্তুটার ত্বরণ সৃষ্টি হবে এবং এই ত্বরণের কারণে s দূরত্ব অতিক্রম করার পর বেগ বাড়ার ফলে বস্তুটার শেষ বেগ হয়ে গেল v। তাহলে দেখো বস্তুটার আদিবেগ u = 0, ত্বরণের মানে s দূরত্ব অতিক্রম করার পর এই জায়গায় আসার পর বস্তুটার শেষ বেগ হয়ে গেল v। তাহলে এখন এই রাশিগুলোর মধ্যে আমরা গতির চতুর্থ সমীকরণ প্রয়োগ করতে পারি। তা আমরা তো জানি গতির টোটাল 4টা সমীকরণ আছে। এর মধ্যে চতুর্থ সমীকরণ কোনটা? v² = u² + 2s। তাহলে এই সমীকরণটা যদি আমরা লিখি তাহলে কি দাঁড়ায় দেখো, v² = u² + 2as। আদিবেগ u এর মান 0 বসাও, তাহলে দাঁড়ালো v² = 0² + 2as বা 2as = কি? v²। যেখান থেকে আমরা লিখতে পারি as = ½ v²। এখন দেখো
আমরা এর পরিমাণ বল প্রয়োগ করেছিলাম বস্তুর উপর, তার ফলে কিন্তু বস্তুটার এস পরিমাণ সরণ ঘটেছে। যেহেতু আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে বস্তুটার এস পরিমাণ সরণ ঘটেছে, তাহলে এই জায়গায় কিন্তু বস্তুর উপর একটা কাজ সম্পন্ন হয়েছে। এই কাজ করলাম কে? আমি বা আমরা। তো এই যে আমি বা আমরা কাজ সম্পন্ন করলাম, সেই কাজের মান ডাব্লিউ সমান কত? বল ইনটু সরণ। আমরা কি পরিমাণ বল দিয়েছি? এফ। তার ফলে বস্তুটা সরণ ঘটছে কত? এস। তাহলে আমরা যে পরিমাণ কাজ করলাম বস্তুর উপর, তার মান ডাব্লিউ সমান হলো এফ ইনটু এস। কিন্তু এফ মানে হচ্ছে এম এ, তাহলে দাঁড়ালো ডাব্লিউ সমান এম এ এস। বাট এইমাত্রই আমরা পেলাম এস ইকুয়াল টু কত? হাফ ভি স্কয়ার। এই মানটা এই এস এর পরিবর্তে যদি এখানে বসায় দেই, তাহলে ডাব্লিউ সমান লেখা যাবে এম ইনটু হাফ ভি স্কয়ার। দ্যাট ইজ কি লেখা যায়? ডাব্লিউ সমান হাফ এম ভি স্কয়ার। দেখো, এই পরিমাণ কাজ কিন্তু আমরা করলাম বস্তুর উপর। এই যে এই পরিমাণ কাজ আমরা করলাম বস্তুর উপর, এই কাজটাই কিন্তু বস্তুর মধ্যে শক্তি হিসেবে অর্জিত হয়ে যায়। আর যেহেতু এই শক্তিটা গতির কারণে অর্জিত হলো, এটাই কিন্তু বস্তুর অর্জিত গতিশক্তি। তাহলে আমরা যে পরিমাণ কাজ করলাম, সেই কাজটাই বস্তুর মধ্যে গতিশক্তি হিসেবে সঞ্চিত হয়ে গেল। অতএব বস্তুর অর্জিত গতিশক্তি টি বা ই কে সমান লেখা যাবে হাফ এম ভি স্কয়ার। এই হচ্ছে গতিশক্তি কে সমান হাফ এম ভি স্কয়ারের প্রমাণ। এখন আমরা গতিশক্তির যে প্রমাণটা করলাম হাফ এম ভি স্কয়ার, সেটা নিয়ে আরেকটু বিস্তারিত কাজ করি। তো সেই প্রমাণের ক্ষেত্রে আমরা আদিবেগ ইউ শূন্য ধরেছিলাম, কারণ বস্তুটা স্থির ছিল। ধরে নাও বস্তুটা শুরুতে স্থির ছিল না, সেই ক্ষেত্রে দেখি কি হয়। এই ক্ষেত্রে ধরো আদিবেগ ইউ, এফ বল প্রয়োগে সৃষ্ট ত্বরণের মান এ, এবং এস দূরত্ব যাওয়ার পর তার শেষ বেগ হয়ে গেল ভি। তাহলে গতির চতুর্থ সমীকরণ অনুসারে বলা যায় ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এখন গতিশক্তির সমীকরণ কি? হাফ এম ভি স্কয়ার। এই ব্যাপারটা আনার জন্য আমরা উভয় পক্ষকে হাফ এম দিয়ে গুণ করে দিলাম। তাহলে দাঁড়ালো হাফ এম ইন্টু ভি স্কয়ার সমান হাফ এম ইন্টু ইউ স্কয়ার প্লাস 2as। এই অবস্থায় হাফ এম দ্বারা দুটোকে গুণ করে দাও, পাওয়া যাবে হাফ এম ইউ স্কয়ার প্লাস হাফ এম ইন্টু 2as। 2 এবং 2 কাটা, তাহলে থাকে এম এ এস। দ্যাট ইজ আমরা পেলাম হাফ এম ভি স্কয়ার সমান হাফ এম এ স্কয়ার প্লাস এম এস। কিন্তু আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, তাহলে এই এম এর পরিবর্তে আমরা এফ লিখলাম, তাহলে এম এ এস ওকে লেখা যায় এফ এস। কিন্তু এফ এস মানে কি? বল এবং সরণের গুণফল, দ্যাট ইজ কাজ। তাহলে এফ এস মানেই কিন্তু কাজ, দ্যাট ইজ ডাব্লিউ। তাহলে দাঁড়ালো হাফ এম ভি স্কয়ার সমান হাফ এম এ স্কয়ার প্লাস ডাব্লিউ। তাহলে এখান থেকে আমরা দেখব যে কাজের সাথে গতিশক্তির সম্পর্কটা কি। তো এখন আমরা জানি যে কাজ দুই প্রকার, ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ এবং ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ। তো এখন দেখি যে কোন কাজের ক্ষেত্রে গতিশক্তির কি ঘটে। তো তাহলে আমরা কি পেলাম? হাফ এম ভি স্কয়ার সমান হাফ এম এ স্কয়ার প্লাস ডাব্লিউ। এখানে ইউ মানে আদি বেগ, তাহলে হাফ এম এ স্কয়ার মানে কিন্তু আদি গতিশক্তি। ভি মানে শেষ বেগ, তাহলে হাফ এম ভি স্কয়ার মানে হচ্ছে বস্তুর শেষ গতিশক্তি। এখন যদি কাজের মান ধনাত্মক হয়, দ্যাট ইজ ধনাত্মক কাজের বেলায় ডাব্লিউ কিন্তু পজিটিভ। আর ডাব্লিউ এর মান যদি পজিটিভ হয়, তাহলে অবশ্যই কিন্তু হাফ এম ভি স্কয়ারের মান হাফ এম এ স্কয়ারের মান থেকে বেশি হবে। দ্যাট ইজ শেষ গতিশক্তি আদি গতিশক্তি থেকে কিন্তু বেড়ে যাবে। আবার যদি কাজ নেগেটিভ হয়, দ্যাট ইজ ডাব্লিউ এর মান মাইনাস হয়, তখন কিন্তু হাফ এম ভি স্কয়ারের মান হাফ এম এ স্কয়ার থেকে কমে যাবে। অর্থাৎ শেষ গতিশক্তি আদি গতিশক্তির মান অপেক্ষা কম হবে। আচ্ছা, একটা ছোট্ট এক্সাম্পল দেখো। ধরে নাও আদি গতিশক্তির মান 30 জুল এবং বস্তু দ্বারা ধনাত্মক কাজ সম্পন্ন হলো, দ্যাট ইজ কাজের মান ধরে নিলাম প্লাস 5 জুল। তাহলে এই ক্ষেত্রে শেষ গতিশক্তি কেমন হবে? 30 জুল প্লাস 5 জুল, দ্যাট ইজ দাঁড়ালো 35 জুল। অর্থাৎ শেষ গতিশক্তি 35 জুল, আদি গতিশক্তি 30 জুল, অর্থাৎ শেষ গতিশক্তির মান কিন্তু বেড়ে গেল। অর্থাৎ ধনাত্মক কাজে কিন্তু বস্তুর গতিশক্তি বৃদ্ধি পায়। আবার দেখো, যদি ঋণাত্মক কাজ সম্পন্ন হয়, যেমন ডাব্লিউ দাঁড়ালো -5 জুল, তাহলে 30 জুল -5 জুল মিলে দাঁড়ালো কিন্তু 25 জুল। অর্থাৎ এই ক্ষেত্রে আদি গতিশক্তি 30 জুল আর শেষ গতিশক্তি কিন্তু 25 জুল। অর্থাৎ শেষ গতিশক্তি কিন্তু কমে গেল।
অর্থাৎ কি, ঋণাত্মক কাজে গতিশক্তি হ্রাস পায়। তাহলে সিদ্ধান্তটা কি দাঁড়ালো? ধনাত্মক কাজে গতিশক্তি বেড়ে যাবে এবং ঋণাত্মক কাজে গতিশক্তি কমে যাবে। এবার আমরা দেখি গতিশক্তির সাথে বস্তুর বেগের সম্পর্ক। তো তাহলে আমরা কি পেলাম? কোন বস্তুর গতিশক্তি টি সমান হলো হাফ এম ভি স্কয়ার, যেখানে এম হচ্ছে বস্তুর ভর এবং ভি হলো বস্তুর বেগ। এখন একটা বস্তুর ভর কিন্তু ধ্রুব সংখ্যা, যেহেতু ভর ধ্রুব সংখ্যা তাহলে হাফ এম কিন্তু একটা ধ্রুব সংখ্যা বা ধ্রুব রাশি হয়ে গেল। তাহলে আমরা টি সমান হাফ এম ভি স্কয়ার এটাকে এভাবে লিখতে পারি, টি সমান ধ্রুবক ইন্টু ভি স্কয়ার, কারণ এই জায়গায় হাফ এম কিন্তু ধ্রুবক। যেহেতু টি সমান ধ্রুবক ইন্টু ভি স্কয়ার, তাহলে আমরা কি লিখতে পারি? টি সমানুপাতিক ভি স্কয়ার। অর্থাৎ কোন বস্তুর গতিশক্তি তার বেগের বর্গের সমানুপাতিক। তার মানে কি দাঁড়ায়? যে একটা বস্তুর বেগ যদি 5 গুণ হয় তাহলে তার গতিশক্তি হবে 5 এর স্কয়ার, দ্যাট ইজ 25 গুণ। আবার বেগ যদি 10 গুণ করা হয় তাহলে তার গতিশক্তি হবে 10 এর স্কয়ার, অর্থাৎ 100 গুণ। তার মানে বেগ বাড়লে বস্তুর গতিশক্তি কিন্তু বর্গের হারে বাড়তে থাকে। এখন এটা একটা ছোট্ট এক্সাম্পল দিই। যেমন যদি তোমাকে বলা হয় যে একটা বুলেট একটা নির্দিষ্ট পুরুত্বের তক্তা ভেদ করতে পারে, যদি বুলেটের বেগ 6 গুণ করা হয় তাহলে ওই বুলেটটা অনুরূপ কয়টা তক্তা ভেদ করতে পারবে? এর অ্যান্সার কি হবে? দেখো, বুলেট তক্তা ভেদ করে কিন্তু তার গতিশক্তি দিয়ে। যেহেতু একটা বুলেট একটা নির্দিষ্ট পুরুত্বের তক্তা ভেদ করতে পারতেছে, এই অবস্থায় যদি আমরা তার বেগ 6 গুণ করে ফেলি, 6 গুণ করলে কিন্তু তার গতিশক্তি হবে 6 এর স্কয়ার, অর্থাৎ 36 গুণ। তার মানে বেগ 6 গুণ করার ফলে ওই বুলেটের গতিশক্তি কিন্তু 36 গুণ হবে। আর বুলেটের গতিশক্তি যদি 36 গুণ হয়ে যায়, তার মানে সেই বুলেটটা কিন্তু 36টি তক্তা ভেদ করতে সক্ষম হবে। অর্থাৎ বুলেটের বেগ 6 গুণ করা হলে কিন্তু সে 6টা তক্তা নয়, বরং 36টা তক্তা ভেদ করতে পারবে। যেমন আমরা যদি বুলেটের বেগ 7 গুণ করি তাহলে কিন্তু সে একই রকম 49টা তক্তা ভেদ করতে পারবে। কেন? কারণ বেগ 7 গুণ হলে কিন্তু বুলেটের গতিশক্তি 49 গুণ হবে। তো যান্ত্রিক শক্তি তো দুই প্রকার ছিল, গতিশক্তি আর স্থিতিশক্তি। তা আমরা গতিশক্তি সম্পর্কে বিস্তারিত জানলাম। তাহলে এখন আমরা দেখি স্থিতিশক্তি। স্থিতিশক্তি বা বিভব শক্তি, ইংরেজিতে এটাকে বলা হয় পটেনশিয়াল এনার্জি। কি জিনিস এটা? কোন একটা বস্তু তার অবস্থান পরিবর্তনের কারণেও কিন্তু শক্তি অর্জন করতে পারে। যেমন এই যে মার্কারটা, এখান থেকে আমরা কিছুটা উপরে উঠালাম, মার্কারের অবস্থান কিন্তু পরিবর্তন হয়ে গেল। এই পরিবর্তনের কারণেও কিন্তু এই মার্কার কাজ করার একটা সামর্থ্য অর্জন করলো। কিভাবে বুঝলাম? যেমন আমরা মার্কারকে এখান থেকে এখানে উঠিয়েছি, আগে যেখানে ছিল সেখানে আমি এই হাতটা রাখলাম, কিছুটা উপরে উঠালাম, এবার এই মার্কারটাকে আমি ছেড়ে দিলাম, আমার হাতকে কিন্তু আঘাত করলো। এই যে আমার হাতকে আঘাত করলো, এই আঘাতের শক্তি সে পেল কোত্থেকে? এই আঘাতের শক্তি কিন্তু পেল তার অবস্থান পরিবর্তনগত কারণে যে শক্তি অর্জন করেছে সেই শক্তিটা থেকে। তো এই যে মার্কারটা অবস্থান পরিবর্তনের কারণে কাজ করার একটা সামর্থ্য পেল, আমার এই হাতকে আঘাত করার একটা সামর্থ্য পেল, এই সামর্থ্যটাই হচ্ছে তার স্থিতিশক্তি বা বিভব শক্তি। আবার আকৃতি পরিবর্তনের কারণেও কিন্তু বিভব শক্তি অর্জিত হতে পারে। যেমন যেমন ধরো একটা স্প্রিং অথবা একটা তীর ধনুক। যেমন একটা তীর ধনুকের ক্ষেত্রে আমরা যদি ধনুকটাকে বাঁকিয়ে ফেলি তাহলে কিন্তু তীর একটা শক্তি অর্জন করে ফেলে, যে কারণে ছেড়ে দিলেই কিন্তু এটা সজোরে একটা বড় বেগ নিয়ে কিন্তু ছুটে চলে যায়। এই ক্ষেত্রে দেখো তীরটা কিন্তু ছুটে চলে যাওয়ার একটা ক্ষমতা পেল, সেটা কিসের জন্য? ধনুকের আকৃতি পরিবর্তন জনিত কারণে। কোন বস্তুর এই অবস্থান পরিবর্তন বা আকৃতি পরিবর্তন জনিত কারণে বস্তুটির মধ্যে যে আমরা একটা কাজ করার সামর্থ্য দেখি, সেটাই কিন্তু তার স্থিতিশক্তি বা বিভব শক্তি। তাহলে আমরা এভাবে বলতে পারি
যে কোনো বস্তুর আকৃতি বা অবস্থান পরিবর্তনের কারণে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকেই স্থিতিশক্তি বা বিভব শক্তি বলা হয়। তাহলে এটা দুইভাবে অর্জিত হতে পারে, অবস্থান পরিবর্তনজনিত কারণ, আকৃতি পরিবর্তনজনিত কারণ। এই অবস্থান পরিবর্তনজনিত কারণের একটা সুন্দর এক্সাম্পল হচ্ছে অভিকর্ষজ বিভব শক্তি। আর আকৃতি পরিবর্তনজনিত কারণের কিছু এক্সাম্পল যেমন ধরো স্প্রিং হতে পারে, তীর ধনুক হতে পারে, বা রাবার হতে পারে, বা রাবার ব্যান্ড বা গাটার হতে পারে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এবার দেখা যাক অভিকর্ষজ বিভব শক্তি সম্পর্কে। তো একটা বস্তুকে যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে অবস্থান পরিবর্তন করতে বাধ্য করা হয় তাহলে কিন্তু সে কাজ করার একটা সামর্থ্য পায়। যেমন একটু আগে যে বলছিলাম যে এই মার্কারটা মনে করো আমার এই হাতের উপর আছে, তো এখন অভিকর্ষ বলের বিরুদ্ধে তার উপর কাজ করা হলো, করে তাকে এই জায়গায় নিয়ে আসা হলো, তাহলে কিন্তু এই বস্তুটা দ্যাট ইজ মার্কারটা কিন্তু কাজ করার একটা সামর্থ্য অর্জন করছে। আর এই কারণেই কিন্তু মার্কারটাকে ছেড়ে দেওয়া মাত্রই আমার এই হাতে আঘাত করতে পারছে। এখন এই যে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে অবস্থান পরিবর্তন করার কারণেই কিন্তু তার মধ্যে একটা শক্তি চলে আসলো। এই ধরনের বিভব শক্তি বা স্থিতিশক্তিকেই বলা হয় অভিকর্ষজ বিভব শক্তি। তাহলে কি বলা যায় দেখো, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে অবস্থান পরিবর্তন করা হলে কোনো বস্তু কাজ করার যে সামর্থ্যটা অর্জন করে তাকে আমরা বলে থাকি অভিকর্ষজ বিভব শক্তি। এখন এই অভিকর্ষজ বিভব শক্তি বের করার সূত্র কেমন দাঁড়াবে? ধরে নাও এটা হচ্ছে ভূমির অবস্থান বা ভূমি। এখন এই ভূমি থেকে এম ভরের বস্তুটাকে আমরা এইচ উচ্চতায় উপরে উঠাবো। দেখি যে এম ভরের বস্তুকে ভূমি থেকে এইচ উচ্চতায় উপরে উঠানোর জন্য কি পরিমাণ কাজ আমাদের এখানে করতে হবে। তো স্বভাবতই এই বস্তুটাকে ভূমি থেকে এইচ উচ্চতায় উঠানোর জন্য আমরা যে পরিমাণ কাজ করব সেই কাজটাই কিন্তু বস্তুর মধ্যে বিভব শক্তি হিসেবে জমা হয়ে যাবে। এখন দেখো এই বস্তুটার ভর এম, তাহলে তার ওজন কত? তার ওজন দাঁড়াবে ডাব্লিউ সমান কত? mg। এখন একটা বস্তুকে যখন আমরা উপরে উঠাবো তখন স্বভাবতই তার যে ওজন সেই ওজনের বিপরীতে বল প্রয়োগ করেই কিন্তু তাকে উপরে উঠাতে হবে। যেমন আমরা এই যে বস্তুটাকে ভূমি থেকে এইচ উচ্চতায় উপরে দ্যাট ইজ এখানে উঠাবো, তাহলে আমাদের প্রযুক্ত বল কিন্তু উপরের দিকে হবে। তাহলে এই উপরের দিকে প্রযুক্ত বলের মান কত? তাহলে উপরের দিকে প্রযুক্ত বলের মান F হচ্ছে বস্তুর ওজনের সমান, দ্যাট ইজ mg। এখন এই বলের ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। আবার সরণ দ্যাট ইজ এইচ যেটা আমরা এখানে পেয়েছি সেটাও কিন্তু উপরের দিকে। তাহলে দেখো আমরা বল প্রয়োগ করেছি উপরের দিকে যার মান F কত? mg, আর সরণ ঘটেছে কিন্তু উপরের দিকে দ্যাট ইজ কি? এইচ। তাহলে এখানে কিন্তু একটা ধনাত্মক কাজ সম্পন্ন হয়েছে। আর অলরেডি আমরা জানি যে ধনাত্মক কাজে কিন্তু শক্তি বৃদ্ধি পায়, তাই তো? এই যে এখানে ধনাত্মক কাজটা হলো তার প্রভাবেও কিন্তু বস্তুর শক্তিটা বৃদ্ধি পাবে। আর যে শক্তিটা এখানে বাড়তি হিসেবে পাচ্ছি সেটাই কিন্তু আসলে তার বিভব শক্তি বা স্থিতিশক্তি। তাহলে দেখো এখানে কি পরিমাণ কাজ হলে এই উচ্চতায় উপর ওঠানোর জন্য? কৃত কাজের মান হবে বল ইন্টু সরণ দ্যাট ইজ F ইন্টু এইচ, আর F এর মান তো mg, তাহলে কৃত কাজ দাঁড়ালো mgh। এই পরিমাণ কাজ আমরা করলাম বস্তুটাকে ভূমি থেকে এইচ উচ্চতায় উপর ওঠানোর জন্য। আর এই যে আমরা কাজ করলাম mgh, এই কাজ দিয়েই তো আমরা বস্তুটাকে ভূমি থেকে উপরে উঠালাম, এইচ উচ্চতায় উপরে উঠালাম। এই কাজটাই কিন্তু বস্তুর মধ্যে একটা শক্তি হিসেবে সঞ্চিত হয়ে যায়। আর এটাই কিন্তু এখানে অভিকর্ষজ বিভব শক্তি। তাহলে অভিকর্ষজ বিভব শক্তি ইপি সমান কত দাঁড়াবে? mgh। এই হচ্ছে আমাদের অভিকর্ষজ বিভব শক্তি বের করার থিওরি। তারপরে দেখো অভিকর্ষজ বিভব শক্তি কিন্তু উচ্চতার উপর নির্ভর করতেছে। তুমি একই বস্তুকে যত বেশি উপরে উঠাবা তার মধ্যে কিন্তু তত বেশি পরিমাণ অভিকর্ষজ বিভব শক্তি সঞ্চিত হবে। যেমন এই মার্কারটাকে আমরা এখান থেকে অল্প একটু উপরে উঠালাম, ওর মধ্যে যে বিভব শক্তিটা চলে আসলো তার তুলনায় কিন্তু এখান থেকে যখন এখানে উঠালাম এই বিভব শক্তির মানটা কিন্তু বেশি। আবার যখন আরো উপরে উঠাবো বিভব শক্তি কিন্তু আরো বেশি, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। যেমন
এখান থেকে ছেড়ে দিলে আমি কিন্তু কম আঘাত পাবো, এখান থেকে ছেড়ে দিলে আর একটু বেশি আঘাত পাবো, এখান থেকে ছেড়ে দিলে কিন্তু তুলনামূলক একটু বেশি ব্যথাও পাবো। তার মানে কি, যত বেশি উপর থেকে আমরা ছেড়ে দিচ্ছি বা যত বেশি আমরা উপর উঠাচ্ছি, ততই কিন্তু তার মধ্যে বিভব শক্তিটা বেশি আসতেছে। অর্থাৎ বিভব শক্তি কিন্তু উচ্চতার সমানুপাতিক। উচ্চতা যত বাড়ানো হবে ততই কিন্তু তার মধ্যে অভিকর্ষজ বিভব শক্তি আমরা বেশি পাবো। তো বিভব শক্তির তো আরেক ধরনের ব্যাপার আছে যে আকৃতি পরিবর্তনজনিত কারণ। তো এই আকৃতি পরিবর্তনজনিত কারণের একটা সুন্দর এক্সাম্পল হচ্ছে স্প্রিং। স্প্রিং এর মধ্যে আকৃতি পরিবর্তনের কারণে কিভাবে বিভব শক্তি চলে আসে। যেমন ধরো একটা স্প্রিং এর এই হচ্ছে স্বাভাবিক অবস্থান, সেখান থেকে আমি স্প্রিংটাকে একটু টেনে ধরলাম, দ্যাট ইজ প্রসারিত করলাম। এই যে প্রসারিত করলাম, এই প্রসারণের কারণে কিন্তু ওর মধ্যে একটা কাজ করার সামর্থ্য চলে আসে। বলতে পারো কিভাবে? আচ্ছা, এক কাজ করি, এই স্প্রিংটা স্বাভাবিক অবস্থান থেকে টেনে ধরলাম, এখন তোমাকে বললাম আচ্ছা তুমি মাঝে একটু আঙ্গুলটা দাও, তো তুমি শখ করে আঙ্গুলটা দিলা, আমি ছেড়ে দিলাম, কি হবে? এবার কিন্তু প্রচন্ড জোরে চিৎকার করে উঠবা। কেন? কারণ এই স্প্রিংটা কিন্তু তোমার আঙ্গুলকে আঘাত করেছে এবং তুমি কিন্তু ব্যথা পেয়েছো। এই যে স্প্রিংটা আঘাত করলো, সেই আঘাতের শক্তিটা পেল কোত্থেকে? এটাই কিন্তু সে পেয়েছে আকৃতি পরিবর্তনের কারণে, যেটাকে আমরা বলতেছি স্প্রিং এর বেলায় বিভব শক্তি বা স্থিতিশক্তি। শুধু যে প্রসারণের জন্যই হবে তা কিন্তু না, সংকোচনের মাধ্যমেও কিন্তু হতে পারে। যেমন দেখা গেল এই স্প্রিংটা স্বাভাবিকভাবে এখানে ছিল, তো ওকে আমরা চাপিয়ে ফেললাম, সংকুচিত করে ফেললাম, তাহলেও কিন্তু সে একটা কাজ করার সামর্থ্য পেল। কেমনে? এই যে তুমি এখানে মনে করো আঙ্গুল বা হাত রাখো, আমি ছেড়ে দিলাম, কি হবে? প্রচন্ড জোরে কিন্তু তোমাকে আঘাত করবে। এই আঘাত করার সামর্থ্যটা সে কেন পেল? এই সংকোচনের কারণে। এভাবে আকৃতি পরিবর্তনের কারণে কিন্তু একটা স্প্রিং কাজ করার সামর্থ্য পায়, আর এটাই হচ্ছে স্প্রিং এর বিভব শক্তি বা স্থিতিশক্তি। এটা বের করব কিভাবে? যেমন দেখো, একটা স্প্রিং এর এই হচ্ছে স্বাভাবিক অবস্থান, আমরা এর পরিমাণ বল প্রয়োগ করলাম, ফলে স্প্রিংটা প্রসারিত হয়ে গেল। কি পরিমাণ প্রসারিত হইল? এক্স পরিমাণ। তাহলে স্প্রিং এর মধ্যে প্রসারণের পরিমাণ কত? এক্স। এই যে এক্স পরিমাণ প্রসারিত হলো, এই এক্স পরিমাণ প্রসারণের কারণে স্প্রিং এর মধ্যে যে কাজ করার সামর্থ্য চলে আসে, এই কাজ করার সামর্থ্যটাই কিন্তু স্প্রিং এর বিভব শক্তি বা স্থিতিশক্তি। এবং সেটা বের করার সূত্র হলো ইপি সমান হাফ কে এক্স স্কোয়ার, যেখানে কে একটা ধ্রুব সংখ্যা, যেটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। এর আরেকটা নাম আছে, এটাকে বল ধ্রুবকও কিন্তু বলা হয়। এটা একটা নির্দিষ্ট স্প্রিং এর জন্য ধ্রুব সংখ্যা, কিন্তু এক এক স্প্রিং এর ক্ষেত্রে কিন্তু কে এর মান এক এক রকম। আর এক্স হচ্ছে কি? প্রসারণ বা সংকোচনের পরিমাণ। তুমি কি পরিমাণ প্রসারিত করবা বা স্প্রিংকে কি পরিমাণ সংকুচিত করবা, সেটাই কিন্তু এক্স। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা সহজেই স্প্রিং এর বেলায় স্থিতিশক্তি বা বিভব শক্তির মান বের করতে পারি। খেয়াল রাখতে হবে ইপি সমান হাফ কে এক্স স্কোয়ার, এখানে কে হচ্ছে বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক, যেটা একটা স্প্রিং এর জন্য ধ্রুব সংখ্যা, আর এক্স হচ্ছে প্রসারণ বা সংকোচনের পরিমাণ। তো এটা প্রমাণ করতে আমাদের ক্যালকুলাসের সাহায্য নিতে হয়, যেটা তোমাদের এই লেভেলে হয়তো তোমরা জানো না। তো ইন্টারমিডিয়েটে এই জিনিসটা কিন্তু তোমরা বিস্তারিত প্রমাণও করবা ক্যালকুলাসের হেল্প নিয়ে। ঠিক আছে? তো আমাদের এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস এ পর্যন্তই। তো তৃতীয় ক্লাসে আবার দেখা হবে। তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করব শক্তির সংরক্ষণশীলতা নীতি, কর্মদক্ষতা এবং ভর শক্তি সমীকরণ সম্পর্কে।